নমস্কার প্রিয় দর্শক, এই যে আমার পেছনে এখন যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু মানুষ তারা বসে রয়েছেন একটি সমাবেশে বক্তব্য শুনবার জন্য। সিপিআইএম এর সমাবেশ। এত মানুষ বসে রয়েছেন বক্তব্য শুনবার জন্য। এর থেকে একটা জিনিসে প্রমাণ হয় যে মানুষ সমস্ত রকম ভয় ভীতি চোখ রাঙানিকে উপেক্ষা করে বেরিয়ে আসছে সিপিআইএম পার্টির মিছিল মিটিং এ। এটা দীর্ঘদিন ধরে চলছেই। ধীরে ধীরে সিপিআইএম পার্টি তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে এবং সেই শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে রাজ্যের মানুষ। কারা বেরিয়ে আসছেন সিপিআইএম পার্টির মিছিল মিটিং এ ঝান্ডা নিয়ে? সেই মানুষগুলোই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ এবং তৃণমূল কংগ্রেস দ্বারা গৃহীত নীতি দ্বারা সরকার পরিচালিত হতে গিয়ে রাজ্যের উন্নয়নটা থমকে রয়েছে। রাজ্যের উন্নয়ন অগ্রগতি সেটা বন্ধ রয়েছে প্রায় বলা যেতে পারে, যেটা সিপিএম পার্টি অভিযোগ করে। সেই দুর্নীতি এবং ভ্রান্ত নীতির ফলে রাজ্যের সমস্ত অংশের মানুষের মাথায় এক সংকটের বোঝা চেপে বসিয়ে দেওয়া হয়েছে বলেই মনে করা হচ্ছে। আর এর বিরুদ্ধে বিজেপির যে লড়াই আন্দোলন করবার কথা ছিল, রাজ্যের মানুষ যেটা মনে করেছিল, বিজেপি এই দুর্নীতি এবং ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই আন্দোলন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আর তাদের এই ব্যর্থতা ঢাকবার জন্যই তারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে বলেই রাজ্যের বড় একটা অংশের মানুষ সেটা মনে করছে এবং রাজনৈতিক মহলে এই প্রশ্নটা উঠে আসছে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এবং সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে, আশা ভরসা বিশ্বাস সব হারিয়েছে তাদের মাথায় সংকটের বোঝা চাপানোর জন্য। অন্যদিকে বিজেপির প্রতিও মানুষের আস্থা ভরসা বিশ্বাস হারিয়েছে। স্বাভাবিকভাবেই বিজেপির উপর থেকেও মানুষ সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। বিজেপি রাজনৈতিকভাবে ক্ষয়িষ্ণু শক্তিতে রূপান্তরিত হয়েছে, তাদের রাজনৈতিক রক্তক্ষরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অন্যদিকে এই দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত মানুষেরা তাদের তৃণমূলের উপর থেকে কি সংখ্যালঘু কি সংখ্যাগুরু অংশের মানুষ, কি হিন্দু কি মুসলমান, প্রত্যেকেই তাদের সমর্থন প্রত্যাহার করে নিচ্ছে। আর এই প্রত্যাহার করার সমর্থন প্রত্যাহার করে নেওয়া মানুষগুলো সিপিএম পার্টিকেই শক্তি বৃদ্ধিতে সহায়তা করছে। আর এই বর্ধিত শক্তি নিয়েই তো উত্তরবঙ্গ থেকে বাংলা বাঁচাও যাত্রার ডাক। সেই মিছিল যত এগিয়ে আসছে, মিছিলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকারী মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেরকমই বিভিন্ন সভা সমাবেশে প্রচুর অংশের মানুষ হাজির হচ্ছে এই নবীন প্রজন্মের নেতৃত্বের বক্তব্য শুনবার জন্য। এই মুহূর্তে বাংলা বাঁচাও যাত্রা শুরু করবার সময় সিপিআইএম পার্টি যে ডাক দিয়েছে, যে স্লোগানটা তুলেছে, যে শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের যে দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে, এখান থেকে যদি তৃণমূল কংগ্রেস সরে না আসে এবং দুর্নীতিগ্রস্ত এবং ভ্রান্ত নীতি দ্বারা পরিচালিত ভ্রান্ত নীতি যদি সরকার পরিবর্তন না করে, তাহলে এই সরকারটাকেই পরিবর্তন করে দেওয়ার স্লোগান তুলেছে সিপিআইএম পার্টি। আর এই স্লোগানকে মান্যতা দিয়েই রাজ্যের হাজার হাজার মানুষ, কাতারে কাতারে মানুষ এই বাংলা বাঁচাও যাত্রা, এক কথায় বলা যেতে পারে পরিবর্তন যাত্রা, সিপিআইএম পার্টির এই যাত্রায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। কি আছে এই মিছিলে? রাজ্যের মানুষ মনে করছেন এই বাংলা বাঁচাও মিছিলে রয়েছে তাদের দাবি। নারী সমাজ তারা মনে করছেন নারী সুরক্ষার দাবি রয়েছে। শ্রমিক কৃষক মনে করছেন তাদের দাবি রয়েছে। যুব সমাজ মনে করছেন কর্মসংস্থানের দাবি। ছাত্র সমাজ মনে করেছেন দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষা গ্রহণের পর একটি কর্মসংস্থানের দাবি রয়েছে, যার মধ্য দিয়ে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। রাজ্যের সমস্ত অংশের মানুষ মনে করছেন বসবাস উপযুক্ত একটি গণতন্ত্র পরিকাঠামো গড়ে তোলার দাবি রয়েছে। সেই কারণে রাজ্যের সমস্ত অংশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সিপিআইএম পার্টির এই মিছিল মিটিংয়ে। বিশেষ করে শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দীপশিখা দাসের মতো, সপ্তর্ষি দেব, আকাশ করের মতো নেতৃত্বরা যেখানেই বক্তব্য রাখেন, সেখানেই এই পরিবর্তনের লক্ষ্যে কোন নীতি গ্রহণ করতে চাইছে সিপিআইএম পার্টি এবং নবীন প্রজন্ম কোন লক্ষ্যে এগোতে চাইছে, কি নীতি গ্রহণ করতে চাইছে, নবীন প্রজন্মের মুখ থেকেই এই কথাগুলো শুনতে বেরিয়ে আসছে। সেরকমই নবীন প্রজন্মের আরেকজন স্বচ্ছ ঝকঝকে মুখ দীপশিতা ধর, যেমন রাজনৈতিক শিক্ষায় সুশিক্ষিত, সেমনি পুঁথিগত শিক্ষায় সুশিক্ষিত। এই মুহূর্তে তিনি পিএইচডি কমপ্লিট করেছেন, ডক্টরেট উপাধি পেয়েছেন সেই দীপশিতা ধর, যিনি অনায়াসেই একটি মোটা মাইনের চাকরি করতে পারতেন। সে চাকরি না করে তিনি মানব কল্যাণে সিপিআইএম এর ঝান্ডা হাতে নিয়ে রাজ্যের সরকারের বিরুদ্ধে ধারাবাহিক লড়াই সংগ্রাম করে চলেছে। যুব সমাজকে সঙ্গে নিয়ে সেই দীপশিতা ধরের একটি বক্তব্য শুনতে শুনতে আমরা এই পর্বের প্রতিবেদন শেষ করব। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের মনে পড়ছে মুর্শিদাবাদ, শমশেরগঞ্জ। আপনারা সবাই শমশেরগঞ্জের নামটা জানেন, কারণ কিছুদিন আগে ওখানে আপনারা দাঙ্গা দেখেছেন। শমশেরগঞ্জের হরগোবিন্দ দাস, তার পুত্র মাটির মূর্তি বানাতেন, শ্রমজীবী মানুষ, দাঙ্গায় খুন হয়েছে।
আরেকজন মুসলমান ধর্মাবলম্বী মানুষ ওই একই সময় ওই একই দাঙ্গায় খুন হয়েছেন, শ্রমজীবী মানুষ, পরিযায়ী শ্রমিক। পশ্চিমবঙ্গের বুকে 11 সালের পর থেকে যতগুলো দাঙ্গা হয়েছে, এই মাইকের আওয়াজ যদি তৃণমূলের কারোর কাছে পৌঁছায়, বিজেপির কারোর কাছে পৌঁছায়, আপনারা যদি আমাদের বলতে পারেন, আমরা একটা চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ, যে মানুষগুলো দাঙ্গায় মারা গেছেন তাদের যদি আমরা একটি তালিকা দেখি এবং একই সঙ্গে তাদের শ্রেণী অবস্থান বা তাদের কাজকর্ম যদি দেখি, আমরা বুঝতে পারবো 11 সালের পর ভারতের বুকে, পশ্চিমবঙ্গের বুকে যেখানে যেখানে দাঙ্গা হয়েছে, শ্রমজীবী মানুষ খুন হয়েছে, গরিব মানুষ খুন হয়েছে। আমরা যখন বাংলা বাঁচাও যাত্রার কথা বলছি, আমরা বলছি বাংলা বাঁচাতে হলে আসলে শ্রমজীবী মানুষকে বাঁচাতে হবে। শামশেরগঞ্জের রাস্তা দিয়ে যখন আমাদের বাইক মিছিল যাচ্ছে, আমরা দেখছি দুপাশে কাঠের দোকান, বার্নিশের দোকান, সেখানে কাজ করছে কারা? তাদের বয়স কত? 10, 11, 12। 10, 11, 12 বছরের ছেলে স্কুলে না গিয়ে বার্নিশের দোকানে কাজ করবে কেন? 10, 11, 12 বছরের ছেলে সেই একই মুর্শিদাবাদে মসজিদ তৈরি করতে হবে বলে মাথায় ইট নিয়ে যাবে কেন? 10, 11, 12 বছরের ছেলে, আপনাদের মনে থাকবে কিছুদিন আগে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। সেই ট্রেন দুর্ঘটনায় বহু মানুষ মারা গেছিলেন। ইনসিডেন্টালি সেই সময় আমরা ভুবনেশ্বরে ছিলাম, আমরা ভুবনেশ্বর এমসে গেছি। আপনি তাকাতে পারবেন না, চারিদিকে ছিন্ন ভিন্ন মানুষ, বলে যাওয়া, পচে যাওয়া মানুষ, পুড়ে যাওয়া মানুষ, অর্ধদগ্ধ মানুষ। আর আপনি যদি কান পাতেন তাহলে বাংলা শব্দ আপনার কানে আসবে। বেশিরভাগ মানুষ যারা ওই ট্রেনে ছিলেন, বেশিরভাগ মানুষ যারা দক্ষিণ ভারতের দিকে যাচ্ছিলেন, তারা এই বাংলার পরিযায়ী শ্রমিক। আমাদের মনে আছে একটি ছেলে আমাদের কাছে এলো, সে বলছে আমার বাড়ির টোটাল 5টা লোক এই ট্রেনের মধ্যে ছিল, তাদের 4 জনের ডেড বডি আমি পেয়ে গেছি, একজনের ডেড বডি পাচ্ছি না। আমার ছোট্ট ভাই 11 বছর বয়স, এই যে তার আধার কার্ড, আমি গত 1 সপ্তাহ ধরে বিভিন্ন মর্গে মর্গে যাচ্ছি, ডেড বডি উল্টে পাল্টে দেখছি, কোথাও আমার ওই ছোট্ট ভাইটা আছে কিনা। আপনাদের কাছে অনুরোধ, এই হচ্ছে ওর ছবি, এই হচ্ছে ওর নাম, একটু যদি আমার ভাইটাকে খুঁজে দিতে পারেন। আপনি ভেবে দেখুন, 11 বছরের একজন শিশুকে কেন পশ্চিমবঙ্গ থেকে তার মায়ের কোল ছেড়ে, তার বাড়ি ছেড়ে, তার খেলার মাঠ ছেড়ে, তার স্কুল ছেড়ে পরিযায়ী শ্রমিক হতে হয়? আমরা বলছি বাংলা বাঁচাতে হবে, কারণ একটা গোটা প্রজন্ম তারা রাস্তায় রয়েছে, একটা গোটা প্রজন্ম তারা বাড়ি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। আমার প্রজন্মের ছেলে মেয়েরা, আমার স্কুলের বন্ধুরা, তারা আর কেউ আমার পাড়ায় থাকে না, আমার এলাকায় থাকে না। কাজের সূত্রে, পেটের তাগিদে কেউ ব্যাঙ্গালোরে কাজ করছে, কেউ মুম্বাইতে কাজ করছে, কেউ দিল্লিতে কাজ করছে। অথচ আমাদের তো এমন দিন, এমন ভবিষ্যৎ হওয়ার কথা ছিল না। আপনারা দেখেছেন, মনে আছে নিশ্চয়ই সবার, বুদ্ধদেব ভট্টাচার্যের ওই ইন্টারভিউটা, যেখানে উনি বলতেন যে যদি আমরা আমাদের এই শিল্প নীতিটাকে ঠিকঠাক লাগু না করতে পারি, তাহলে একটা গোটা প্রজন্মকে পরিযায়ী শ্রমিক হতে হবে। তাই হয়েছে। তাই যে মানুষ আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনাদের কাছে প্রশ্ন, পশ্চিমবঙ্গে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে কোন রাজনৈতিক নেতা ধর্মকে ব্যবহার করে যদি ডাক দেন, তাহলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। মন্দির তৈরি করার জন্য, মসজিদ তৈরি করার জন্য হাজার হাজার মানুষ জমি দিতে রাজি, টাকা দিতে রাজি, ইট দিতে রাজি। আমরা বামপন্থীরা বলছি, আসুন না আগামী দিনে আমরা এমন একটা বাংলা তৈরি করি যেখানে দাঁড়িয়ে রাজনৈতিক নেতারা মঞ্চ থেকে বলবে, আমি কালকে এইখানে একটা স্কুল তৈরি করব, সাধারণ মানুষ তার ইট দিন, সাধারণ মানুষ তার জমি দিন, সাধারণ মানুষ তার জন্য অর্থ দিন। আসুন না আমরা এমন একটা বাংলা তৈরি করি যে বাংলার রাজনীতিবিদ মাইকে দাঁড়িয়ে বলবে যে অমুক জায়গায় আগামী দিন আমি একটা কারখানা তৈরি করব, সেই কারখানার জন্য আমার পুঁজি নেই, সাধারণ মানুষের কাছ থেকে পুঁজি চাই আমরা। পশ্চিমবঙ্গে এই ঘটনা হয়েছে। আমি বড়দের কাছে গল্প শুনেছি, মা বাবার কাছে গল্প শুনেছি। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র যখন তৈরি হচ্ছে, কেন্দ্রের সরকার থেকে সাহায্য পাওয়া যাচ্ছে না, পশ্চিমবঙ্গের সরকার, বামপন্থী সরকার সাধারণ মানুষের কাছে হাত পাতলে রক্ত দিয়ে, রক্তের বিনিময়ে ওই বক্রেশ্বর কেন্দ্র তৈরি হলো। তাই আপনারাও যদি চান এই পশ্চিমবঙ্গের বুকে ধর্ম নিয়ে রাজনীতি হবে না, বরং আপনার বুকের পাঁজর ভেঙে আপনার রক্ত দিয়ে কারখানা তৈরি হবে, তাহলে আগামী দিনে এই লাল ঝান্ডার সঙ্গে থাকুন, এই কাস্তে হাতুড়ির সঙ্গে থাকুন। এই লাল ঝান্ডাই আপনার মায়ের মতো, এই লাল ঝান্ডাই আপনার অভিভাবকের মতো। পশ্চিমবঙ্গকে যেভাবে পিছন দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন বাংলাকে বাঁচাতে হবে, বাংলা নিজের মেয়েকেই চায়। আরে কোন বাংলাকে বাঁচাবে? কোন বাংলাকে বাঁচাতে চান আপনারা? যে বাংলায় স্কুল বন্ধ হয়ে যায়, যে বাংলায় বেঙ্গলি মিডিয়াম স্কুল আর এই আমাদের মফস্বলে থাকে না। আমি নিজে বাংলা মিডিয়ামের ছাত্রী। এইবার আমার ক্লাসে 3 জন আমরা একসঙ্গে পিএইচডি করেছি, 3 জনই আমরা বাংলা মিডিয়ামে পড়েছি, 3 জনই আমরা সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছি। কোথাও আমাদের এতটুকু আটকায়নি।
এখন নতুন বাচ্চাদের এ কথা বললে রূপকথার মতো শোনায়। পশ্চিমবঙ্গের সরকার, বামপন্থীদের শিক্ষা ব্যবস্থা এইরকম ছিল। কোন বাংলাকে বাঁচাবেন আপনি? যে বাংলায় শ্রীরামপুর কলেজের মতো কলেজ, যে বাংলায় ব্রেবন কলেজের মতো কলেজ, ইভেন প্রেসিডেন্সি যাদবপুরের মতো কলেজ, সেই কলেজের সিট পূর্ণ হয় না। ছেলে মেয়েরা কলেজে পড়তে চাইছে না। আমার ক্লাস 10-এর বোন আমাকে বলে যে পড়াশোনা করে লাভ কি হবে? সেই তো পরীক্ষা দেব, তারপরে আমাদের খাতাগুলো বিক্রি করে কে পার্থ চট্টোপাধ্যায় না কে সে তার বান্ধবীর খাটের তলায় টাকা গুজে রাখবে, পড়াশোনা করে লাভ কি? পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা ভাবতে শিখেছে পড়াশোনার কোনো লাভ নেই। মমতা ব্যানার্জির এমন একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে মানুষ আসলেই বুদ্ধি চেতনা বিমুখ হয়, এবং এইখানেই তৃণমূলের সঙ্গে আরএসএস এর সংযোগ। আরএসএস কে যদি আপনি একটু পড়েন, একটু বোঝেন, তাহলে বুঝবেন আরএসএস যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায়, ভারতের মতো এমন বহুবাদী দেশে হিন্দু রাষ্ট্র তৈরি করা সহজ নয়। হিন্দু রাষ্ট্র কেন, কোন ধর্ম জাতি এথন্যাশনালিস্ট রাষ্ট্র ভারতের বুকে তৈরি করা সহজ নয়, কারণ আমাদের মধ্যে বিভিন্নতাই এত, এবং সেই বিভিন্নতাগুলো আসলে আমাদের মধ্যে পার্থক্য নয়। কমরেড সুদীপ ভট্টাচার্য বলছিলেন ইউনিটি ইন ডাইভার্সিটি। এই বিভিন্নতার মধ্যেও তো ঐক্যের সুর রয়েছে, আর সেই কারণেই তো ভারত হয়ে উঠতে পেরেছিল। আরএসএস কে যদি এই ভারতকে বদলাতে হয়, তাহলে ভারতকে আমরা যেভাবে দেখি, ভারতকে আমরা যেভাবে ভাবি, সেই ভাবনা, সেই চিন্তা, সেইটাকে বদলাতে হবে। আর মানুষের চিন্তা ভাবনা বদলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে দেওয়া। এই দেশের বুকে যখন ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম তৈরি হচ্ছে, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা তৈরি হচ্ছে, কেন তৈরি হলো? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কেন স্কুল কলেজ ইউনিভার্সিটি গড়ে তোলার উপর এত জোর দেওয়া হলো? কারণ ভারতের তৎকালীন নেতারা এটা বুঝেছিলেন যে দেশটা এত বছর ধরে উপনিবেশের তলায় ছিল, যে দেশটায় তারও আগে থেকে সামন্তবাদ, জাতিবাদ রয়েছে, যে সামন্তবাদ জাতিবাদ ঠিক করে দেয় কে পড়তে পারবে আর কে পারবে না, যে মনোবাদ ঠিক করে দেয় আপনি যদি শূদ্র হন, অর্থাৎ আপনি যদি এসসি এসটি ওবিসি অথবা গরিব খেটে খাওয়া মানুষ হন, আপনার কানে বেদের শব্দ চলে গেলে তাতে কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া উচিত। যে মনোবাদ শিক্ষা দেয় আপনি যদি মহিলা হন তাহলে আপনার পড়ালেখা করার আর অধিকার থাকবে না। এই দেশের বুকে সার্বজনীন শিক্ষা প্রয়োজন ছিল, কারণ শিক্ষাকে সবার করার দরকার ছিল। তাই তো সরকারি স্কুল, তাই তো অবৈতনিক স্কুল, তাই তো কম পয়সায় ভালো কলেজ ইউনিভার্সিটি। পশ্চিমবঙ্গের বুকে, ভারতের বুকে নয়া শিক্ষানীতির মধ্যে দিয়ে যেভাবে তারা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছেন, তাতে পড়াশোনা অল্প কয়েকটা লোকের হাতের তৈরি করা পূর্ণ হয়ে যাবে। গরিব মানুষ পড়বে না, শ্রমিকের ছেলে পড়বে না, কৃষকের ছেলে পড়বে না। আমরা যখন ভারতের ছাত্র ফেডারেশন করেছি, আমাদের তো বলা হতো আমরা স্বপ্ন দেখি, আমরা এমন একটা সমাজ চাই যেখানে কৃষকের ছেলেও ডাক্তার হবে, শ্রমিকের ছেলেও ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার হোক কিংবা সে ইঞ্জিনিয়ার হোক, কৃষক শ্রমিকের ছেলে সে আগামী দিনে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারে। স্বপ্ন দেখতে পারতাম আমরা, সেই স্বপ্নটাকে ওরা কেড়ে নিতে চায়। আরএসএস বিজেপি আমাদের মাথার মধ্যে, আমাদের মাথাটাকে দখল করতে চায়, যে দখলদারির মধ্যে দিয়ে তারা প্রতিদিন আমাদের ভাঙবে। কমরেডরা বলার সময় বলছিলেন ভারত এমন একটা দেশ যে দেশের সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সেটা ওপর থেকে চাপানো নয়, কোনো ব্রিটিশ এসে আমাদের শিখিয়ে দিয়ে আসেনি। বহু বছর ধরে এই ভারতের বুকে শ্রমিক শ্রেণী তাদের মতো করে ধর্মনিরপেক্ষতা পালন করেছে। গরিব মানুষ সুন্দরবনে যখন মাছ ধরতে যান, যখন মধু সংগ্রহ করতে যান, তখন তারা যাদের কাছে প্রার্থনা করেন হিন্দু এবং মুসলমান একসাথে, তারা দুজনেই হিন্দু এবং মুসলমান দেবদেবী। এই বাংলার মানুষ কাজী নজরুল ইসলামের যখন গান শোনেন, শ্যামা সঙ্গীত শোনেন অথবা তার বিদ্রোহী কবিতা পড়েন, তিনি ভাবেন না কাজী নজরুল ইসলাম মুসলমান না হিন্দু। এই দেশের মানুষ রবি ঠাকুরের দিকে যখন তাকান, তখন শুধু তার লেখাপত্রের মধ্যে দিয়ে তাকে চেনেন না, বরং বঙ্গভঙ্গের সময় হিন্দু মুসলিমের হাতে বাঁধা যে রাখি, সেই রাখির মধ্যে দিয়েও সে রবি ঠাকুরকে চেনে। এইটাই তো বাংলার মাটি, এটাই তো ভারতের মাটি। এই ভারতের মাটিকে, এই ভারতের মগজকে, এই ভারতের হৃদয়কে যদি ভাঙতে হয়, তাহলে মাথার দখল নিতে হবে। ওরা তাই করেছে। আজকে ওরা বলে দিচ্ছে আপনি আর কিছু ভাববেন না, আপনি হিন্দু অথবা মুসলমান ছাড়া। আজকে আপনারা দেখলেন ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে, খুব ভালো কথা। পশ্চিমবঙ্গের বুকে গীতা পাঠ, পুজো আচ্ছা নতুন কোনো ব্যাপার নয়। এত ধুমধাম করে দুর্গাপুজো হয়, এত মানুষ বাড়িতে গীতা পড়েন, কিন্তু এই গীতা পাঠের আসরে আমরা কি দেখলাম? 3 জন ভদ্রলোক, যার মধ্যে একজন হিন্দু, 2 জন মুসলমান মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ, প্যাটিস বিক্রি করছিলেন। প্রতিদিন ওই এক জায়গাতেই তারা প্যাটিস বিক্রি করেন। তারা নাকি ইচ্ছে করে মাংস খাইয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, এই বলে তাদের উপর মারধর করা হলো, ফেলে দেওয়া হলো সমস্ত জিনিসপত্র। আপনি বাংলার মানুষ, আপনি নিজেকে বাঙালি বলে যিনি গর্বিত করেন, ভয় পাননি? আপনি লজ্জা হয় না আপনার?
আরামবাগ থেকে আসা একটা গরিব মানুষ যে এই কলকাতার বুকে দাঁড়িয়ে নিজে রুটি রুজি করছিল, কারোর এতটুকু ক্ষতি করেনি, তাকে আজকে ভয়ে সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হলো। আমাদের লজ্জা হয় না? আজকে যারা ওই গরিব প্যাটিসওয়ালার প্যাটিসে কি মাংস আছে তা নিয়ে প্রশ্ন করছে, আপনি মাছে ভাতে মাংসে বাঙালি, আপনার রান্নাঘরে কি রান্না হবে কাল থেকে ওরা ঠিক করে দেবে না তো? এখন ওরা ক্ষমতায় নেই, এখন ওরা ক্ষমতায় নেই, তাতেই বলে দিচ্ছে আপনি কি খাবেন কি খাবেন না। মনে করুন উত্তরপ্রদেশের আখলাকের ঘটনা, আখলাককে পিটিয়ে মারা হলো কেন না? তার ফ্রিজে গোমাংস আছে, পরে ল্যাবরেটরিতে জানা গেল সেটা গোমাংস ছিল না। তাহলে যে মডেল ওরা উত্তরপ্রদেশে চালু করেছিল, আপনি সেই মডেলেরই পদধ্বনি আপনার পশ্চিমবঙ্গে শুনতে পাচ্ছেন না? কারা বাঁচাবে? কারা এই হিংস্রতার হাত থেকে বাঁচাবে? মমতা ব্যানার্জি, তৃণমূল, যারা ওই কালপিট গুলোকে ধরার কিছু ঘন্টার মধ্যে ছাড়তে বাধ্য হলো, কারা বাঁচাবে? যারা সব প্রণোদিত হয়ে একটা পর্যন্ত এফআইআর করেনি। আমাদের পার্টির নেতা কমরেড স্বয়ং এফআইআর করার পর বাধ্য হয়েছে গ্রেফতার করতে, তাও এমন ধারা দিয়েছে সেটা তাদের ছেড়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গের মানুষকে ভাবতে হবে কাদের হাতে আসলেই বাংলার মেয়েরা, বাংলার মারা সুরক্ষিত থাকবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, যে কথা বলে শেষ করা। আপনারা জানেন এই এলাকার মানুষ শ্রমজীবী মানুষ, এখানে চটকল রয়েছে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, হিন্দিভাষী মানুষ, উর্দুভাষী মানুষ, বাংলাভাষী মানুষ বছরের পর বছর একসাথে থেকেছেন। আপনারা চোখের সামনে আপনাদের এলাকাকে বদলে যেতে দেখেছেন। যে এলাকায় এক সময় খেলার মাঠ ছিল সেখানে আজকে বহু দল তৈরি হয়েছে। গঙ্গার পাড়, যেখানে ইকোলজিক্যালি কোনো কিছু তৈরি করা উচিত নয়, সেখানে সব বড় বড় নেতাদের বড় বড় বিল্ডিং হয়েছে। আপনারা প্রত্যেকে জানেন যে পশ্চিমবঙ্গেও যে বাংলা, যে হুগলি, যে উত্তরপাড়া এক সময় তার শিক্ষা দীক্ষা সংস্কৃতি, তার নাটক, তার লেখাপড়ার জন্য সমস্ত জায়গায় চেনা হতো, তাকে আজকে আমরা কিভাবে চিনি? উত্তরপাড়ার এমএলএ, তার বিভিন্ন ভিডিও, তিনি কটা বিয়ে করেছেন, তিনি কটা ছবি করেছেন, তিনি কোথায় গিয়ে হেসেছেন, কোথায় কেঁদেছেন, কোথায় নেচেছেন, তা নিয়ে। গত 5 বছরে উনি উত্তরপাড়ায় কি কি কাজ করেছেন তা নিয়ে কেউ ওনাকে চেনে না। আপনারা উত্তরপাড়ার সাধারণ মানুষ, আপনারা এই এলাকার সাধারণ মানুষ, আপনাদের পক্ষ নিতে হবে। পশ্চিমবঙ্গের বুকে কেমন রাজ আপনারা চালাতে চান? আপনারা সেই বাংলা ফিরে পেতে চান যে রাজ্যের মুখ্যমন্ত্রী মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ, এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে? নাকি এমন বাংলা চান যেখানে 11 সালের পর মুহুর্মুহু দাঙ্গা হবে? আপনাকে পক্ষ নিতে হবে। ওই গল্প আমরা জানি সবাই, মুজাফফরনগরের ঘটনা, দাঙ্গা হয়েছে, একজন গরিব মুসলমান মানুষ, তার বাড়ি পুড়ে গিয়েছে, বাড়ির বেশিরভাগ লোক লাপাতা, কেউ জানে না কোথায় তারা গেছে। কংগ্রেস সীতারাম ইয়েচুরি তার বাড়িতে গেছেন, তাকে বলেছেন যে আপনি আসুন আমাদের সঙ্গে, এখানে থাকাটা ঠিক নিরাপদ হচ্ছে না, আমরা আপনাকে নিরাপদে রাখবো, শান্তিতে রাখবো। ভদ্রলোক উত্তর দিয়েছেন যে বাবা দেখো, আমার তো জন্ম এখানে, আমার দাদা পরদাদা সবাই এখানে দফন হয়েছে, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, তবে তুমি যদি আমাকে নিয়ে যেতে পারো তবে জ্যোতিবাবুর পশ্চিমবাংলায় নিয়ে যেও, কারণ জ্যোতিবাবুর পশ্চিমবাংলায় কোনো হিন্দু মুসলিম দাঙ্গা হয় না, জ্যোতিবাবুর পশ্চিমবাংলায় কোনো গরিব মানুষের বাড়ি পুড়ে যায় না। কোন বাংলা চান আপনারা? বলছিল জয়রাজদা বলার সময় খেলার মাঠের কথা, একটা সময় তো ছিল যখন মারাদোনা এসেছিলেন এই কলকাতার বুকে, স্টেডিয়ামের ওপরে দাঁড়িয়ে মারাদোনা হাত নেড়েছেন, আর সেই সময় যিনি ক্রীড়ামন্ত্রী তিনি নিচে বসেছিলেন। আমরা গল্প শুনেছি, মারাদোনা এসে জিজ্ঞেস করছেন হোয়ার ইজ দ্য হ্যাটম্যান, টুপি পরা মানুষটা কে? আসলে টুপি পরা মানুষটা যে কেউ হতে পারে না, সুভাষ চক্রবর্তী একজনই হয়, ওই তৃণমূল বিজেপি কংগ্রেস, যাদের মনের মধ্যে শিক্ষা নেই, যাদের মনের মধ্যে চিন্তা নেই, যারা ফুটবলটাকে, খেলাটাকে শুধুমাত্র ব্যবসা হিসেবে দেখেন, বিনোদন হিসেবে দেখেন, নিজের নাতি পুতি পরিবারের সঙ্গে সেলফি তোলার জায়গা হিসেবে দেখেন, তারা আমাদের এই ইমোশনটা বুঝবেন না। তাই বাংলার ইতিহাসকে বাঁচাতে, বাংলার গৌরবকে বাঁচাতে, বাংলার ঐতিহ্যকে বাঁচাতে যদি কারোর সঙ্গে থাকতে হয় তাহলে লাল ঝান্ডার সঙ্গে থাকুন। যে সমস্ত মানুষ আমার মতো রিফিউজি পরিবার থেকে এসেছেন, আপনারা যারা অনেকে মনে করছেন যে এটাই সময়, বিজেপি তো বলছে তাদের জন্য ওপার বাংলা থেকে এপার বাংলা এসেছে, মুসলমানদের জন্য, অতএব সব মুসলমানকে ভাগাতে হবে, বিজেপিকে ভোট দাও, বিজেপি বাঁচাবে। এই এসআইআর হয়েছে, আপনারা দেখেছেন যে মতুয়ারা, ছিন্নমূল হিন্দু শরণার্থী যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন, কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আপনি যদি সিএ এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনি ভোটাধিকার পাবেন না। অতএব যে কথা আমরা আগে বলেছিলাম যে আপনি যদি ছিন্নমূল হিন্দু মানুষ হন, আপনি যদি ছিন্নমূল গরিব মানুষ হন, আপনার কাছে যদি ওই নানা ধরনের ডকুমেন্ট না থাকে, আপনার যদি ওই বন্যার জলে ঘর ভেঙে গেছে, ডকুমেন্ট হারিয়ে গেছে, আপনি যদি এমন মানুষ হন,
অথবা আপনি খোলা মাঠের নিচে থাকেন, আপনার ডকুমেন্ট ছিলই না কখনো, আপনি যদি এমন মানুষ হন তাহলে এই দেশের আপনি নাগরিক থাকবেন না। তাই যারা ভাবছেন ধর্মের নামে, ভগবানের নামে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলকে ভোট করবেন, আমরা বলছি শুধরে যান, সময় আছে। ওরা আপনার ঘটি বাটি, আপনার বাপ দাদার করে যাওয়ার সমস্ত কিছু বিক্রি করে দেবে। যদি বাঁচতে চান তাহলে লাল ঝান্ডার সঙ্গে থাকুন। যদি বাঁচতে চান তাহলে এই বাংলার বুকে যারা এতদিন মায়ের মতো করে আগলে রেখেছেন এই বাংলাকে, যখন গ্রেট ক্যালকাটা কিলিং হচ্ছিল, যখন বিভিন্ন জায়গায় এই হানাদাররা, উগ্রবাদীরা দাঙ্গা করছে, সেই সময় কলকাতা ট্রাম ইউনিয়নের নেতা মোহাম্মদ ইসমাইল তার কমরেডদের সঙ্গে ব্যারিকেড করে রেখেছিলেন। আমরা গর্ব করে বলি, ওই লাল ঝান্ডা ওই মোহাম্মদ ইসমাইলদের ঝান্ডা, এই লাল ঝান্ডা কমরেড জ্যোতি বসুদের ঝান্ডা, এই লাল ঝান্ডা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যদের ঝান্ডা। এই ঝান্ডাই আগামী দিনে আমার আপনার মাথার উপর ছাতা হবে। আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, লড়াইয়ে থাকবেন, এই আশা ভরসা রেখে আমার কথা শেষ করছি। শুকরিয়া, ইনকলাব জিন্দাবাদ।